সারাদিন অফিস ছেড়ে বাড়িতে পা রাখতেই বিশাখা বারান্দাতে মুখোমুখি হলো রোহানের। রোহান চিন্তিতভাবে বারান্দায় ঘুরে বেড়াচ্ছিল। বিশাখাকে দেখে দৌড়ে এসে দাঁড়ালো ওর সামনে। বিশাখা ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে, বলল, কী রে, কিছু বলবি? হ্যাঁ, মানে আসলে তোমায় দেখতে এসেছে। এসে গেছে? কোথায়? ড্রয়িং রুমে আছে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো। রেডি হওয়ার কি আছে, এভাবেই তো যাওয়া যায়। আরে ধুর, পাগল নাকি? এভাবে যায় কেউ? একটু সেজে গুজে আসো, যাও। বয়সে ছোট ভাইয়ের থেকে ধমক খেয়ে মুখ বেঁকালো বিশাখা। তারপর দ্রুত গেল নিজের ঘরে। প্রথমেই বাইরের জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিল। তারপর একটা সুন্দর গোলাপি কুর্তি বের করে পরল। শাড়ি পরার মতো ধৈর্য এখন ওর নেই। কানে ঝুমকো, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর হাতে চুড়ি পরে তৈরি হয়ে নিল ও। এক ঝলক আয়নাটা দেখল। সুন্দরী লাগছে। বিশাখা বেরিয়ে আসলো ঘর থেকে। আবার বারান্দায় আসতেই দেখলো জেঠিমা দাঁড়িয়ে আছেন। ওকে দেখে উনি বললেন, যা ভিতরে যা, সবাই তোর জন্যই অপেক্ষা করছে। বিশাখা একটু হেসেই ড্রয়িং রুমের ভিতরে গিয়ে ঢুকলো। কিন্তু ভিতরে বসে থাকা তিনজনের মধ্যে একজনকে দেখে ভীষণ অবাক হলো ও। আরে, এটা তো সকালের সেই জুনিয়র ডাক্তার। এ কি পাত্র নাকি? আশ্চর্য ব্যাপার। ওদিকে ঋষি তো লক্ষ্য করলো বিশাখাকে। সামনে কোনো প্রতিক্রিয়া না দেখালেও মনে মনে ভীষণই অবাক হলো। এরকমও হয় নাকি? সকালেই দেখা হলো দুজনের, আর সন্ধ্যায় দুজন পাত্রপাত্রী হয়ে গেল। যদিও বিষয়টা সম্পূর্ণই কাকতালীয়, তবু বিস্ময় পিছু ছাড়ল না ঋষিদের। বিশাখা সোফায় গিয়ে বসল। ঋষিদের মা বসুধা দেবী বিশাখার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমিই বিশাখা? হ্যাঁ। বাহ, খুব সুন্দর দেখতে তো তোমায়। এই কথার কোনো উত্তর হয় না। বিশাখাও তাই কোনো উত্তর না দিয়ে বিনয়ের সাথে হাসল। বসুধা দেবী এবার বিশাখার বাবা বিপুল বাবুর দিকে তাকিয়ে বললেন, আপনাদের মেয়েকে তো আমার এক দেখাতেই ভীষণ ভালো লেগেছে, আর মেয়ের সম্পর্কে সব তো আপনাদের কাছে শুনলাম। জিজ্ঞাসাবাদের তো কোনো ব্যাপার নেই। এবার যদি ঋষি তার বিশাখা নিজেদের মধ্যে একটু কথা বলে তাহলে ভালো হয়। হাজার হোক, বিয়ে তো ওরাই করবে। সবাই সম্মত হলো বসুধা দেবীর কথায়। বিপুলবাবু বিশাখার দিকে তাকিয়ে বললেন, অবশ্যই অবশ্যই। বিশাখা মা, যাও ঋষিতকে তোমার ঘরে নিয়ে যাও। বিশাখা উঠে দাঁড়ালো। শান্তিতে একটু বসাও যাবে না এদের জ্বালায়। ও ঋষিতকে উদ্দেশ্য করে বলল, আসুন। ঋষি তো উঠল। তারপর বিশাখার পিছু পিছু গিয়ে উপস্থিত হলো ওর ঘরে। একটুক্ষণ চুপ থেকে ঋষিত বলল, তাহলে বিলেত ফেরত সাংবাদিকের সঙ্গে আমার বিয়ে ঠিক হচ্ছে? ইন্টারেস্টিং। বিশাখা ভ্রু কুঁচকে তাকালো। তারপর রাগত কণ্ঠে বলল, সব কিছুই কি ইন্টারেস্টিং লাগে আপনার? না, সেটা না, কিন্তু সকালেই দেখা হলো, আর এখন আপনি আমার বিয়ের পাত্রী। বিষয়টা অদ্ভুত না? অদ্ভুত তো বটেই। যাই হোক, আপনার জিজ্ঞাস্য কিছু আছে কি? তার আগে যদি আপনি আগে বিষয়টা বাদ দেওয়া যায় তাহলে ভালো হয়। আমরা পরস্পরকে তুমি বলে সম্বোধন করতে পারি না? অবশ্যই। যাক, ভালো। এবার বলো, বিয়ের পরও চাকরি করার ইচ্ছা আছে তো? ইচ্ছা না, আমি চাকরি করবই। কোনো সমস্যা আছে? তাহলে বিয়েটা ক্যান্সেল হতে পারে। ওয়াও, আই লাইক দ্যাট অ্যাটিটিউড। না, আমার কোনো সমস্যা নেই। আমি সবসময় চেয়েছিলাম আমার যে স্ত্রী হবে সে যেন স্বাবলম্বী হয়, আর আগের সব সম্বন্ধে শুধুমাত্র হাউসওয়াইফ হওয়ার কারণে রিজেক্ট করেছিলাম। সিরিয়াসলি? ইয়েস ম্যাডাম। এবার আমায় বলতে হচ্ছে ইন্টারেস্টিং। ঋষিত হেসে ফেলল, হাসল বিশাখাও। এরপর বেশ কিছু কথাবার্তা হলো তাদের মধ্যে। তারপর দুজনে আবার ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। বসুধা দেবী ওদের দেখে বললেন, কথা হলো দুজনের? দুজনেই হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। বিপুলবাবু প্রশ্ন করলেন, তা তোমরা কি রাজি নাকি? কোনো অসুবিধা আছে? ঋষিত উত্তর দিল, আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই। বিশাখাও বলল, আমার তরফ থেকেও নেই। ওদের দুজনের কথা শুনে প্রত্যেকেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বসুধা দেবী বললেন, তাহলে বিপুলবাবু, আমরা কথা পাকা ধরতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার একটা কথা ছিল, হঠাৎই বলে উঠল বিশাখা। সবাই অবাক হয়ে ওর দিকে তাকালো।
বসুধা দেবী বললেন, হ্যাঁ মা, বলো কি বলবে। আসলে আমি চাই বিয়েটা একেবারেই ঘরোয়াভাবে হোক, বাইরের লোকজন ডাকার দরকার নেই। বসুধা দেবী একবার ঋষিত ও দীপ্তিসার দিকেও তাকালেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, আপত্তি নেই আমাদের। এরপর কিছুক্ষণ সৌজন্যতামূলক কথাবার্তা বলে ওনারা নিজেদের বাড়িতে ফিরে গেলেন। বিশাখা নিজের ঘরে চলে এলো। জামা কাপড় না বদলেই বিছানা শুয়ে পড়ল ও। সারাদিন অফিস, তারপর এতক্ষণের আলাপচারিতার পর শরীর আর কাজ করতে চাইছে না। বিছানায় শুয়ে বিভিন্ন চিন্তা এসে ভর করল বিশাখার মাথায়। মূলত বিয়ে করার সিদ্ধান্তটাও নিয়েছে মাসির সঙ্গে কথা বলেই, তবে ও নিজেই খুব চিন্তিত এই সিদ্ধান্ত নিয়ে। ঋষিতরা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই দীপ্তিসা ও বসুধা দেবী চেপে ধরলেন ওকে। বসুধা দেবী বললেন, মেয়ে কেমন লাগলো ঋষিত? কেমন লাগবে, ঠিকই তো আছে। দীপ্তিসা খোঁচা দিয়ে বলল, আরে মা, বুঝছো না, আমাদের ঋষিত বাবু তো এক দেখাতেই ফিদা হয়ে গেছেন। না হলে 23টা সম্বন্ধ রিজেক্ট করা ছেলে বিয়েতে রাজি হয়? বসুধা দেবীও সম্মতি দিয়ে বলে উঠলেন, তা পছন্দ করার মতোই মেয়ে বটে, কি সুন্দর চেহারা, আর মেকআপের লেশ মাত্র নেই। সত্যিই তাই, আমার দেবরানী তবে আমার থেকেও সুন্দর বেরোলো। ইস, এই বাড়িতে কি এখন আমার আর মান থাকবে? কপালে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে কথাটা বলল দীপ্তিসা। বসুধা দেবী মুখে আঁচল চাপা দিয়ে হাসলেন। ঋষিত মুখ বেঁকিয়ে বলে উঠল, বৌমণি, তুমি হিন্দি সিরিয়ালে চান্স নিতে পারো তো, গোপীবহুর রোলটা পেয়ে যাবে। দীপ্তিসা আবারও নাটকীয় ভঙ্গিতে ঋষিতের দিকে ফিরল। তারপর ন্যাকা সুরে বলতে শুরু করলো, হ্যাঁ গো দেবর, তুমি এভাবে বলতে পারলে আমায়? হ্যাঁ, এখন তো সবাই আমাকে কথাই শোনাবে, আমি আর কে এই বাড়ির। হায় দীপ্তিসা, তোর তো কপালটাই পোড়া। ঋষি তার বসুধা দেবী পাল্লা দিয়ে হাসতে থাকলেন। এবার দীপ্তিসাও হেসে ফেলল। তারপর বলল, না মা, যাই বলো, আগের সবকটা সম্বন্ধের থেকে এই মেয়েটা অনেক ভালো ছিল। আর তাছাড়া জয়েন্ট ফ্যামিলির মেয়ে, মিলেমিশে থাকতেও পারবে। বসুধা দেবীও হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ঋষিত বলল, আচ্ছা তোমরা বকবক করো, আমি গেলাম, ভীষণ টায়ার্ড লাগছে এখন। ঋষিত নিজের ঘরে চলে এলো। তাড়াতাড়ি ঘরের অ্যাটাচড বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। তারপর কি বিছানায় শুয়ে ফোন অন করলো। কিছুক্ষণ ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করার পর ফোনটা একপাশে রেখে দিল। মায়ের চাপে পড়ে বিয়ের সিদ্ধান্তটা নিতেই হলো ঋষিতকে। তবে খুব একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে মনেও হয় না। বিশাখা ভালো পরিবারের মেয়ে, তার চেয়েও বড় কথা সে নিজে সুশিক্ষার অধিকারিণী, স্বাবলম্বী, জীবনের কণ্টকময় রাস্তায় চলার উপযোগী একটা মেয়ে। তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্তটা ভুল হতে পারে না। তবে মাকে বলতে হবে বিয়ের ডেট যেন একটু পরে ফিক্স করে। আপাতত কিছুদিন ওদের নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ, কথাবার্তা হওয়া প্রয়োজন, একে অপরকে জানা প্রয়োজন, কারণ এই বিয়েটা ওদেরকে আজীবন সম্পর্কে বেঁধে ফেলবে। তার আগে দুজনে যথাসম্ভব পরিচিত হয়ে নেওয়া জরুরি। অ্যালার্মের তীক্ষ্ণ আওয়াজে ঘুমটা ভেঙে গেল ঋষিতের। বিরক্ত হয়ে ফোনের দিকে তাকালো ও। সুন্দর একটা ঘুমের এভাবে দফা রফা কার ভালো লাগে? যদিও ফোনের আর দোষ কি, গতকাল রাতে অ্যালার্মটা তো ওই সেট করেছিল। কিন্তু আজ সত্যি হসপিটালে যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই, কর্তব্যে তো ফাঁকি দেওয়া চলবে না। ঢুলু ঢুলু চোখে ঘুম থেকে উঠল ঋষিত। বেশ কয়েকবার দুই চোখ ভালো করে রগড়ে নিল। তারপর বাথরুমে গিয়ে ব্রাশ করে আসলো। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6:30 বাজে। 6টায় অ্যালার্ম দেওয়া ছিল, আর একটু ঘুমালেও হতো, কিন্তু 10 মিনিট ঘুমাবে ভেবে চোখ বুঝলেই সেটা 1 ঘন্টা হয়ে যাবে। এখন বাড়ির আর কেউ উঠেছে বলে মনে হয় না, তাই খাবার টেবিলে সাজানো ব্রেকফাস্ট আশা করা বৃথা। ঋষিত নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে আসলো। 1 কাপ কফি বানালো নিজের জন্য। তারপর কুকিজের কৌটো থেকে 2টো কুকি বার করে নিয়ে আবার নিজের ঘরে এলো। কফি মাগে একবার চুমুক দিয়ে ঋষিত নিজের মনেই বলল, বাহ ঋষিত বাহ, কি সুন্দর কফি বানাস তুই, তোর এই কফি খেয়েই তো তোর বউ ফিদা হয়ে যাবে। কথাটা বলেই হেসে ফেলল ঋষিত। কফি দিয়ে বউকে খুশি করা, বিষয়টা ইন্টারেস্টিং। এটা ভাবতেই ঋষিতের মনে পড়ল বিশাখার কথা। ইতিমধ্যেই ওদের পরস্পরের ফোন নাম্বার আদান প্রদান হয়েছে। হোয়াটসঅ্যাপে টুকটাক কথাবার্তাও হচ্ছে।
কিন্তু ঋষিত একটা বিষয় খেয়াল করেছে, বিশাখা মেয়েটা ভীষণ চাপা, যেন হৃদয়ের বন্ধনে আবদ্ধ হতে চায় না ঠিক। গা ছাড়া একটা ভাব, এর পিছনে কি কোনো রহস্য আছে? নিজের কথা ভাবল ঋষিত। কখনোই কোনো মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলেনি ও, কারণ ও সবসময় চেয়েছিল নিজের স্ত্রীকেই ভালোবাসবে। ওর হৃদি কুঞ্জ বনে পুষ্প ফোটাতে পারবে একমাত্র ওর স্ত্রী, সেই স্ত্রী যে হবে একাধারে ওর সহধর্মিণী, ওর পথ চলার সঙ্গী, ওর মেন্টর, ওর অবলম্বন। বিশাখার যদি কোনো অতীত থেকেও থাকে, ঋষিত তা নিয়ে চিন্তিত নয়, কারণ ও দেখতে চায় বর্তমান ও ভবিষ্যৎ, যেটাকে সুন্দর করে সাজাতে চায় ও। তাই বিশাখার যদি কোনো অতীত থেকেও থাকে, তা ঋষিতের সাথে ওর শেয়ার করা উচিত না। অতিরিক্তই চিন্তা করছে ও। নিজের মনকে প্রবোধ দিল ঋষিত। তারপর আবার তাকালো দেয়াল ঘড়ির দিকে। 7টা বেজে গিয়েছে, এবার তৈরি হওয়া উচিত। হসপিটালে টাইমে পৌঁছাতে হবে। কফি মাগটা বেডসাইড টেবিলে রেখে ঋষিত তৈরি হতে শুরু করলো। তারপর বেরিয়ে আসলো ঘর থেকে। ঋষিতকে বাইরে যেতে হলে ড্রয়িং রুম পেরিয়ে যেতে হয়। ড্রয়িং রুমে আসতেই ও বসুধা দেবীকে দেখতে পেল। ও অবাক কণ্ঠে বলল, মা, তুমি উঠে পড়েছ? হ্যাঁ, 7:15 বাজে। এখনও কি ঘুমাবো নাকি? ওহো আচ্ছা, আমি বেরোচ্ছি। এত তাড়াতাড়ি? কিছু খেলিও তো না? কফি আর কুকি খেয়েছি মা, ব্রেকফাস্ট বাইরে করে নেব। চিন্তা করো না, আজ একটু তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস কিন্তু। মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল ঋষিত। গ্যারেজ থেকে বাইক বের করে রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। সকাল থেকে 3টে ইন্টারভিউ নিয়ে ক্লান্ত বিশাখা। যতটা ভেবেছিল ততটা সহজ নয় ওর এই চাকরি, বরং যথেষ্ট পরিশ্রম আর মেধার প্রয়োগ লাগে এখানে। পরিশ্রম না করলে বড় বড় স্টোরিগুলো অন্য কেউ কভার করবে, আর ওর প্রমোশন আটকে যাবে, যার ফলেও জুনিয়র হয়েই থেকে যাবে, যেটাও মোটেই চায় না। এখন টিফিন ব্রেক। অনেকেই বাড়ি থেকে আনা খাবার খাচ্ছে। বিশাখা কোনো দিনই বাড়ি থেকে খাবার আনে না, বাইরে থেকে কিছু কিনে আনে। ওর মনে পড়ে গেল ছোটবেলায় স্কুলে যেত যখন মা টিফিন প্যাক করে দিত। হ্যাঁ, ছোটবেলার স্মৃতিগুলো বারবার দুর্বল করে দেয় ওকে। টিফিন খেতে খেতেই ফোন দেখছিল বিশাখা। হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা টেক্সট এলো। বিশাখা ওপেন করে দেখল ঋষিত পাঠিয়েছে। জানতে চেয়েছে সন্ধ্যায় বিশাখা ফ্রি আছে কিনা। একটু ভেবে রিপ্লাই করলো বিশাখা, আছি। সাথে সাথে সিন হলো মেসেজটা। পরক্ষণেই টাইপিং দেখালো। টুং করে আবার নতুন মেসেজ ঢুকলো, মিট করবে? আবারও একটু ভাবলো বিশাখা, তারপর লিখলো ওকে, লোকেশন অ্যান্ড টাইম। ঋষিত একটা ক্যাফের নাম সেন্ড করলো, সাথে টাইম লিখলো সন্ধ্যা 7টা। ক্যাফেটা বিশাখার চেনা। বিশাখা আবার ওকে সেন্ড করলো। এই কয়দিনে ঋষিতের সঙ্গে বিশাখার টুকটাক কথাবার্তা হয়েছে। বিশাখা যদিও কমই কথা বলেছে, তবে ঋষিত ভালোই মজা করতে পারে। হাসির হাসির কথা বলেছে প্রায়শই, যা বিশাখার মতো গম্ভীর মানুষকেও হাসিয়ে তুলেছে। বিশাখা যেটুকু বুঝেছে, ঋষিত কেয়ারিং কিন্তু টক্সিক নয়। সৌভিকের সঙ্গে 1.5 বছরের রিলেশনের পর থেকেও খুব ভালো করে বুঝতে পারে কোন ছেলের চরিত্র কেমন। সেভাবেই ঋষিতেরটাও বুঝতে পেরেছে। হ্যাঁ, ওরা ঋষিতের মধ্যে অনেক বৈপরীত্য আছে, কিন্তু কেউ তো আর পারফেক্ট হয় না, তাই না? ভেবে দেখলো ও আর ঋষিত দাম্পত্য জীবন ভালোভাবেই কাটাতে পারবে। 7টার সময় দেখা করতে বলল ঋষিত। বিশাখার অফিস শেষ হবে 6:30টায়। বাড়ি যাবে কি না? বাড়ি যেতে গেলে বেশি দেরি হয়ে যাবে, কিন্তু অফিস থেকে সোজা গেলেও তো বিধ্বস্ত চেহারা থাকবে। অবশ্য তাতে সমস্যাই বা কোথায়? বাকি জীবনটা তো ঋষিতকেও বিধ্বস্ত চেহারাই দেখতে হবে। টিফিন টাইম শেষ হলো। বিশাখা আবার নিজের ডেস্কে ফিরে এলো। তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে। ঋষিতের বলে দেওয়া নির্দিষ্ট ক্যাফের সামনেই দাঁড়িয়ে বিশাখা দেখল ঋষিত আগেই এসে পৌঁছেছে। ক্যাফের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিশাখার জন্য। তার মানে বিশাখা আজ লেট। ও ঋষিতের দিকে তাকিয়ে হাসল। প্রত্যুত্তরে ঋষিতও একটা হাসি ফেরত দিল। তারপর দুজনেই মিলে ক্যাফের ভেতরে গিয়ে ঢুকলো। একটা টেবিলে গিয়ে ওরা দুজন বসলো। 2 কাপ কোল্ড কফি আর সাথে পেস্ট্রি অর্ডার করলো ওরা।
তারপর কথাবার্তা আরম্ভ করলো। কিছুক্ষণ কথা বলার পর ঋষিত হঠাৎই বলল, বিশাখা, তুমি কি এই বিয়েতে রাজি নও? বিশাখা অবাক হলো প্রশ্নে। ভ্রু কুঁচকে প্রশ্ন করল, এরকম মনে হওয়ার কারণ? আমি খেয়াল করছি আমি একাই বকবক করে যাই, তুমি অতটাও সাড়া দাও না। এর দুটো মানে হয়, এক, হয়তো তুমি ইন্ট্রোভার্ট, আর দুই, তোমার আমায় পছন্দ না। দুটোর একটাও না। আমি জাস্ট সহজে অ্যাটাচ করতে চাই না কারো সাথে। কেন? ওয়েল, আমার কিছু বলার আছে তোমায়। বিশাখা একটুক্ষণ চুপ রইল, গুছিয়ে নিল সবটা, কিভাবে বলা শুরু করবে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো 4 বছর আগের অতীত। ঋষিত অবাক হয়ে শুনছিল সবটা। বিশাখা প্রতিক্রিয়াহীনভাবে বলে যেতে থাকলো। শেষটা বলার সময় ওর গলা সামান্য কেঁপে গেল। পুরো ঘটনা বলা শেষ করেও ঋষিতের দিকে তাকালো। ঋষিত স্পষ্ট দেখতে পেল ওর চোখ ছলছল করছে। ঋষিত বলল, আই এম সরি বিশাখা। কেন? ভুল বুঝেছিলাম তাই। তবে একটা কথা বলি, অতীতে যাই হোক হয়ে থাকুক না কেন, বর্তমান এবং ভবিষ্যৎটা আমরা দুজনে মিলে সুন্দর করেই সাজাতে পারি। বিশাখার মুখে হাসি ফুটল। কৃতজ্ঞ দৃষ্টিতেও তাকালো ঋষিতের দিকে। ঋষিত এবার বলল, কিন্তু তোমার মতো সুন্দরী মেয়েকে সৌভিক চিট করলো, ইন্টারেস্টিং। বিশাখা রাগ করতে গিয়েও হেসে ফেলল। ঋষিতও হাসল। বিশাখার বিষাদ মাখা মুখটা দেখতে মোটেই ভালো লাগছিল না, তাই একটু মজা করে হাসানোর প্রচেষ্টা। এরপর আরও অনেকক্ষণ ওদের কথাবার্তা চলল। অনেকদিন পর বিশাখা প্রাণ খুলে গল্প করল। অতঃপর দুজন পরস্পরকে বিদায় জানিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অমৃত মহলের ছাদে একটা চিলেকোঠার ঘর রয়েছে, যে ঘরটা বহু বছর ধরে বন্ধই পড়ে রয়েছে। বিশাখার মা বৈশাখী দেবী বেঁচে থাকতে এই ঘরটায় আসতেন, ঝাড়পোছ করতেন ঘরটা। উনি মারা যাওয়ার পর থেকে আর কেউই আসেনি এই ঘরে। এটা তাই এখন বন্ধই পড়ে রয়েছে। আজ ছুটির দিন, তাই বিশাখা ঘরটায় এসেছে। তালা দেওয়া ছিল, চাবি জোগাড় করেছে জেঠিমার থেকে। পুরনো তালা, জং ধরে গেছে। বহু কষ্টে খোলা গেল সেটা। দরজা ঠেলতেই ধুলো আর ঝুলের রাজত্বে এসে পড়ল বিশাখা। এরকম হবে সেটা ওর জানাই ছিল, তাই সঙ্গে করে মাস্ক নিয়ে এসেছিল ও। মুখে মাস্কটা পরে নিয়ে ভেতরে ঢুকলো ও। দরজার বাম পাশে সুইচ বোর্ড। লাইটের সুইচ টিপতেই সৌভাগ্যবশত লাইট জ্বলে উঠল। যাক, এত বছরে নষ্ট হয়নি লাইটটা। সাথে করে আনা ঝুলঝাড়ু দিয়ে ঘরের একদম সামনের ঝুলগুলো একটু পরিষ্কার করলো ও। এই ঘরটা একটা চৌকি আছে, তার উপর ডাই করে রাখা প্রচুর বইপত্র, পুরনো খবরের কাগজ ইত্যাদি। এছাড়াও আরও বিভিন্ন জিনিস রয়েছে ঘরটায়। এটা এককালে স্টোর রুম ছিল, কিন্তু এখন বাতিল জিনিসপত্র রাখার ঘরে পরিণত হয়েছে। মা বেঁচে থাকতে ঘরটা মাই পরিষ্কার করে রাখতেন। মাঝে মাঝে মায়ের সাথে ছোট্ট বিশাখাও চলে আসতো এখানে। আজ এই শূন্য ঘরে যেন মায়ের উপস্থিতি অনুভব করতে পারল ও, যেন মা পাশে পাশেই আছেন, শুধু বিশাখা তাকে দেখতে পাচ্ছেন না। একটু বসতে ইচ্ছা হলেও বর্তমানে ঘরটা ভীষণই নোংরা হয়ে আছে, তাই বসা কোনো মতেই সম্ভব না। বিশাখা ঠিক করলো একদিন সময় করে ঘরটা পরিষ্কার করতে হবে। পুরনো বইগুলো একবার পড়ে দেখতে হবে। বই আর কাগজের স্তূপের মধ্যে হঠাৎই একটা জিনিস নজরে আসলো বিশাখার। তাড়াতাড়ি এগিয়ে হাতে নিয়ে দেখলো ওটা একটা পুরনো ডায়েরি। ডায়েরিটার কভারে সুন্দর করে ওর মায়ের নাম লেখা, বৈশাখী দাশগুপ্ত। বিশাখা অবাক হলো, মায়ের ডায়েরি এখানে? এই ডায়েরির অস্তিত্ব সম্পর্কে তো ও জানতো না। ডায়েরিটা নিয়ে বেরিয়ে আসলো বিশাখা। দরজায় আবার তালা লাগলো। তারপর নিজের ঘরে চলে আসলো ও। ডায়েরিটার উপরে প্রচুর ধুলো জমে রয়েছে। একটা পুরনো কাপড় দিয়ে প্রথমে ধুলো পরিষ্কার করলো ও। তারপর ঘরের মেঝে বসে ডায়েরিটা কোলের উপর রাখলো। হার্ড কভার উল্টাতেই প্রথমে একটা সুন্দর পেজ, তাতে মুক্তোর মতো হস্তাক্ষরে লেখা, বৈশাখীস ওন ওয়ার্ল্ড। তার মানে এটা আমার পার্সোনাল ডায়েরি। কারো পার্সোনাল ডায়েরি পড়া উচিত না, তাই বিশাখা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল ডায়েরিটা পড়বে কিনা। কিন্তু পরক্ষণেই ভাবল ও এখন পরিণত বয়স্ক, আর মা এখন ইহলোকে নেই, তাই এই ডায়েরি পড়ায় কোনো অপরাধ হয়তো নেই। বিশাখা পাতা উল্টালো। প্রথম পাতার উপরে সুন্দর করে কালো কালিতে হেডিং করা, আমি।
তারপর নিচে নীলকালিতে লেখা, আমি বৈশাখী দাশগুপ্ত, একজন স্ত্রী, একজন মা। এছাড়াও আমার কোনো পরিচয় হয়তো থাকলেও থাকতে পারত, কিন্তু আজ তা নেই। বাইরের লোকের কাছে আমি শুধুই একজন হাউসওয়াইফ, যে কোনো রোজগার করে না, সারাদিন বাড়িতে বসে কি করে কেউ বুঝতেই পারে না। আমি বরাবরই ভালো স্টুডেন্ট ছিলাম, ম্যাথস নিয়ে স্নাতকে ভর্তি হয়েছিলাম। ইচ্ছা ছিল অধ্যাপিকা হওয়ার, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। সেকেন্ড ইয়ারে পড়াকালীন বাবা ভালো পাত্রের খোঁজ পেলেন। ভালো বলতে রোজগার ভালো। যাই হোক, বিয়ে হয়ে গেল আমার। বিয়ের 1 বছরের মধ্যেই আমার কোল আলো করে এলো আমার মেয়ে বিশাখা। আমার নামের সাথেই মিলিয়ে রাখা নাম। দেখতেও আমারই মতো। আমার এই ছোট্ট মেয়েটিকে দেখলেই মন জুড়িয়ে যায়। আমার থেকেও বোধ করি অনেক সুন্দর দেখতে তাকে। বিশাখার জন্মের 5 বছর পর জন্মালো আমার ছেলে রূপ। আমার স্বামী আর 2 সন্তানের সেবা করতে জীবনটা পার করে দিলাম। ও হ্যাঁ, ভাসুর বউ, এদের সেবাও কম করিনি। তবু এদের মন পেলাম না কখনো। এক মেয়েটাই আমার ন্যাওটা থেকে গেল। এইটুকু পড়ে একটু থামলো বিশাখা। পরিস্থিতির চাপে পড়ে মা সব ছেড়ে দিয়েছিলেন, অথচ কেউ তাকে বোঝার চেষ্টা করেনি। সত্যি মার কপালটাই খারাপ ছিল। কিছু কিছু মানুষ থাকে যারা সবার জন্য ভালো করলেই সকলের চোখে খারাপ হয়েই থেকে যায়। আবার পাতা উল্টালো ও। নানা রকম কথা লেখা এখানে। নিয়মিত রোজ নামচা লেখা হয়নি, বরং যখন যা মনে এসেছে তখন তাই লিখেছে। সব লেখার সাথে তারিখও নেই। বাড়ির বিভিন্ন বড় ঝামেলার পর এই ডায়েরিতে নিজের ক্ষোভ উগড়েছেন মা। অথচ বিশাখার মনে পড়ে ঝামেলা চলাকালীন সবার সামনে কতটা শান্ত থাকতেন মা। বিশাখাকে নিয়েও টুকটাক বেশ কিছু লেখা রয়েছে। ও যেমন মাকে ভালোবাসত, মা ওকে মাত্রাতিরিক্ত ভালোবাসতেন। সেটা অবশ্য স্বাভাবিক, সকল মাই তার সন্তানদের অসম্ভব ভালোবাসেন। আচ্ছা, আজ মা বেঁচে থাকলে কত সুন্দর হতো না? এই যে বিশাখার বিয়ে হচ্ছে, এই মুহূর্তে মা উপস্থিত থাকলে কত খুশি হতেন, কত আনন্দ করতেন ওদের সাথে মিলে। নিজের হাতে করে সাজাতেন ওকে। সত্যি মা ভীষণ ভালো সাজাতে পারতেন। নিজে খুব বেশি সাজতেন না যদিও। আর এই যে বিশাখা চাকরি পেল, এতে কি মা খুশি হতেন না? অবশ্যই ভীষণ খুশি হতেন। তিনি তো বরাবরই চাইতেন যে বিশাখা প্রতিষ্ঠিত হোক। নিজের অপূর্ণ শখ বিশাখার মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছিলেন উনি। তাই আজ যদি উনি বিশাখাকে সফল হতে দেখতেন, পৃথিবীর সব থেকে খুশি মানুষটা উনিই হতেন। একটা পাতায় একটা হেয়ালির মতো লেখা দেখতে পেল বিশাখা। মা লিখেছেন, মানুষ এত নির্দয় হয় কি করে? কথার আঘাতে বারবার কিভাবে অন্য একটা মানুষকে আহত করে। নিজস্ব স্থান থাকা খুবই কঠিন একটা বিষয়। যখন নিজের স্থান অন্যকে দান করতে হয়, তখন হৃদয়ের রক্তক্ষরণ অনিবার্য। তবে দাতার মাহাত্ম্য সর্বাপেক্ষা বেশি। কথাগুলো বুঝতে পারল না বিশাখা। প্রথম দিকের কথাগুলোর সাথে পরের কথাগুলোর কোনো মিল নেই। এটা কেন লিখেছিলেন মা? কি হয়েছিল আদতে? ডায়েরিটা অনেক মোটা, সাধারণ ডায়েরির প্রায় দ্বিগুণ আকার, আর প্রতিটা পাতাতেই কিছু না কিছু লেখা রয়েছে। তাই পুরোটা পড়ে শেষ করা সময় সাপেক্ষ ব্যাপার। বিশাখা ঠিক করেছে, একটা পাতাও বাদ দেবে না, সব পড়বে। এখানে মায়ের জীবনের অজানা দিকগুলো লেখা আছে, আর সেগুলো জানা বিশাখার জন্য ভীষণই দরকারি। মা কাজী নজরুল ইসলামের বড় ভক্ত ছিলেন। বিশাখা নিজেও ওনার ভক্ত। একটা পাতায় একটা নজরুল গীতি লেখা, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল, আজও তাহার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল, আজও হয় রিক্ত শাখায় উত্তরিবায় ঝরছে নিশিদিন, আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল, কবে সে ফুলকুমারী ঘুমটা চিরিয়ে আসবে বাহিরে, শিশিরে স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপল, ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান, কুড়িদের অষ্টপুটে লুটবে হাসি ফুটবে কালে টোল, কবি তুই গন্ধে ভুলে ডুবলি চলে কুল পেলিনে আর, ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরবে আখের কোল। কাজী নজরুল ইসলামের এই গানটা লেখার পিছনে একটা ইতিহাস আছে, বড় যন্ত্রণার সে ইতিহাস, কিন্তু সেটা আলাদা বিষয়। মা এখানে এই গানটা কেন লিখলেন? কারণ ছাড়া তো লিখেছেন বলে মনে হয় না।
কারণ এই ডায়েরিটায় শখের বশে লেখা কিছু নেই, সবই কোনো ঘটনার পরিপ্রেক্ষিতেই লেখা। ইতিমধ্যেই স্নানের সময় হয়ে যাওয়ায় বিশাখার ডায়েরিটা রেখে দিয়ে উঠে পড়ল। ও তখনও বুঝতে পারল না এই ডায়েরির সমস্ত রহস্যের জট খুলে দেবে ওর সামনে। বসুধা দেবী বসার ঘরের বড় টেবিলের উপর গয়না সাজিয়ে বসে আছেন। ওনার পাশে ঋতুরাজ বাবু অর্থাৎ ঋষিতের বাবা বসে খবরের কাগজ পড়ছেন। স্ত্রীর কর্মকাণ্ড নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই, কারণ উনি জানেন বসুধা দেবীকে কিছু বলেও লাভ নেই। উনি এক উৎকারে উড়িয়ে দেবেন ঋতুরাজ বাবুর কথা। বসুধা দেবী গয়নাগুলি বাছাবাছি করছিলেন বিশাখার জন্য। এই গয়নাগুলো বসুধা দেবী পেয়েছিলেন তার শাশুড়ির থেকে। আরও ছিল, তবে দীপ্তিশার বিয়ের সময় তাকে উপহারস্বরূপ অনেক গয়না দিয়ে দিয়েছেন উনি। বাকিগুলো রেখেছিলেন ছোট ছেলের বউয়ের জন্য। বসুধা দেবী ঋতুরাজ বাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, বিশাখাকে আশীর্বাদে কি দেওয়া যায় বলো তো? ঋতুরাজ বাবু কাগজ থেকে চোখ সরিয়ে স্ত্রীর দিকে তাকালেন, একটু ভাবলেন কি উত্তর দেওয়া যায়। তারপর বললেন, দেখো না, যা ভালো বোঝো দাও, আমি কি আর এসব বুঝি? না, তুমি কিছুই বোঝো না, বোঝো খালি তোমার ব্যবসা, খবরের কাগজ আর টিভিতে দেখানো ওই হুটোপাটির খেলাগুলো। এই হুটোপাটির খেলা মানে কি? হ্যাঁ, তোমার ওই ফুটবল, ক্রিকেট, ওগুলো হুটোপাটির খেলা না। সন্ধ্যা হলেই টিভির সামনে বসে থাকবে, আমি একটু সিরিয়ালটাও দেখতে পারি না। ওনাদের ঝগড়ার মাঝেই দীপ্তিশা ড্রয়িং রুমে এসে ঢুকল। শাশুড়ির দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে মা? এই যে দেখ না, তোর বাবাকে কিছু বলেও লাভ নেই। তুই বলতো বিশাখাকে আশীর্বাদে কি দেওয়া যায়? সোনার বালা জোড়া বানিয়ে রেখেছিলে না, ওগুলোই দিতে পারো তো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। দেখেছ, বাচ্চা মেয়েটাও তোমার থেকে বেশি ভালো বোঝে সব কিছু। তোমাকে বিয়ে করেই আমার হয়েছে যত জ্বালা। দীপ্তিশা মুখ টিপে হাসল। তার শ্বশুর শাশুড়ির এমন দুষ্টু মিষ্টি ঝগড়া দেখতে সে অভ্যস্ত। প্রায় সময় ওনাদের ঝগড়া লেগেই থাকে, তবে ওনাদের দুজনের মধ্যে বোঝাপড়া দারুণ। মুখে প্রকাশ না করলেও সবাই বোঝে ওনারা একে অপরকে কত ভালোবাসেন। ঋষিত সেই সময় ঘরে এসে ঢুকল। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি বেরোচ্ছি, আজ আসতে দেরি হবে, অনেকগুলো অপারেশন আছে, টিফিন নেওয়ার টাইম নেই, বাইরে খেয়ে নেব। এ মা, আমায় আগে বলতি, তাড়াতাড়ি টিফিন করে রাখতাম। আচ্ছা, সাবধানে যাস বাবা, ফাঁকা হলে ফোন করিস আমায়। ঋষিত ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। বসুধা দেবী আর দীপ্তিশা গল্প করতে শুরু করলো। আজ একজন মন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছে বিশাখা। না, তেমন কোনো দুর্নীতিগ্রস্ত মন্ত্রী নয়। ইনি এমন একজন যিনি কিনা নিজের সারাটা জীবন মানব সেবাতেই কাটিয়েছেন। এনার এত মন্ত্রী খুঁজে পাওয়া বিরল। আর কপাল চড়ে এই হাই প্রোফাইল সাক্ষাৎকারটা নেওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল বিশাখা। আগামীকাল কাগজেই ছাপবে সাক্ষাৎকারটা। আজ তাই অফিস থেকে বাড়ি আসার পরও বিশাখা উত্তেজিত হয়ে আছে। আগামীকাল কাগজটা হাতে পাওয়া অবধি যেন অপেক্ষা করতে পারছে না ও। এখনও অবধি ওর কভার করা এটাই সব থেকে বড় ইন্টারভিউ। বাড়ি এসে প্রথমেই বাথরুমে গিয়ে স্নান করে নিল বিশাখা। কলকাতা শহরের রাস্তায় যে পরিমাণ ধুলো, বাইরে থেকে ফিরে স্নান তো করতেই হয়। চুলে শ্যাম্পু না দিলেও পুরো চুল ভালো করে ধুয়ে নিল ও। তারপর বাথরুম থেকে বেরিয়ে এসে নিচের বিছানায় বসল ও। বালিশের তলায় মায়ের ডায়েরিটা রেখেছিল বিশাখা। এতদিনে অনেকটাই পড়া হয়েছে, প্রায় শেষের পথে এখন। কিন্তু এখনও স্পষ্ট করে এমন কিছু লেখা নেই যাতে করে বিশাখা বুঝতে পারবে ওর মায়ের জীবনে ঠিক কী ঘটেছিল শেষের দিনগুলোতে। প্রায় সব লেখাই হেয়ালিপূর্ণ লেখা। বিশাখা পড়তে আরম্ভ করলো। বিভিন্ন রকম লেখা, কখনো কখনো আনন্দের কথাও আছে। আনন্দ বেশিরভাগই ওকে নিয়ে বা রূপকে নিয়ে। হয়তো ভালো রেজাল্ট করেছে বা রূপ কোথাও প্রাইজ পেয়েছে, এই নিয়ে। নিজেকে নিয়ে খুশির কোনো কথা মা লেখেননি। অবশ্য খুশি তো উনি কোনোদিনই ছিলেন না, কেউ খুশি থাকতে দেয়নি তাকে। একটা পাতায় মা লিখেছেন, বর্তমানে যেন সবার কাছেই আমি অসহ্য হয়ে উঠেছি। আমি ব্যাকডেটেড, দুনিয়াদারি বুঝি না, কিন্তু এই না বোঝার কারণে এবারের মানুষগুলো কিছুটা হলেও দায়ী নয় কি? তারাই কি আমাকে আটকে রাখেনি ঘরের চার দেওয়ালের মধ্যে? কাকে আর দোষ দেব? নিজের অদৃষ্টকে দোষারোপ করা ছাড়া কোনো পথ নেই আমার। অমৃত মহলের বাসিন্দারা তো তাও আমার পর। নিজের বাবা যখন 22 বছর আগে আমায় বিয়ে দিয়েছিলেন,
শুধুমাত্র ছেলে অনেক টাকা রোজগার করে বলে। তখনই কি আমার সাথে অন্যায় হয়নি? শুধু জামাইয়ের টাকাটাই দেখলেন, তার পাষাণ হৃদয়টা দেখলেন না বাবা? কেন কারো মন পেলাম না আমি? দেখতেও তো খারাপ ছিলাম না। আজ আমার মেয়ের রূপ নিয়ে সবাই বলে, কিন্তু সে যে ওই সৌন্দর্য আমার থেকেই পেয়েছে। শুধু প্রার্থনা করি আমার মতো কপাল না পাকো। বিশাখা কষ্ট পেল। মা এত ভাবতেন ওর জন্য। আপাত দৃষ্টিতে হাসি খুশি মানুষটা কত কষ্ট ধরে রেখেছিলেন নিজের ভিতরে। সবাইকে সুন্দর করে সামলাতেন, পুরো পরিবারকে গুছিয়ে রাখতেন, অথচ ভিতরে ভিতরে চূড়ান্ত অগোছালো হয়ে ছিলেন তিনি। মারা গিয়েছেন অনেক পরে, কিন্তু আগে থেকেই অর্ধমৃত হয়েছিলেন নাকি? বিশাখা আবার পাতা উল্টালো। এবার ওর সামনে যে লেখাটা পড়ল, সেখানে লেখা আছে, জানি না এত সহ্য শক্তি আমি কোথায় পেলাম। ভগবান আমায় তৈরি করার সময় কী দিয়ে করিয়েছিলেন তা তিনি ভালো জানেন। প্রতিনিয়ত আমার সঙ্গে হয়ে চলা অন্যায়গুলো মুখ বুজে সয়ে যাচ্ছি। কারণ কারণ একমাত্র আমার সন্তানরা। আমি প্রতিবাদ করলে তাদের যদি কোনো সমস্যা হয়, আমি চাই না আমার ছেলেমেয়েরা আমার জন্য কোনো কষ্ট পাক। আমার তো জীবন চলেই গেল, ওরা সুখী হোক জীবনে। বিশাখার চোখ দিয়ে দুফোঁটা জল আপনা আপনি গড়িয়ে পড়ল। শুধু আর রূপের কথা না ভেবে মা এত কিছু সহ্য করে গিয়েছেন। আসলে মা তো মাই হন, তার কাছে সন্তানের ভালো সব কিছুর চেয়ে বেশি প্রাধান্য পায়। আবার একটা পাতায় লেখা, পৃথিবীতে এত কষ্টের মধ্যেও একটু সুখ আমি পেয়েছি। সেই সুখ আমি পেয়েছি আমার সন্তানদের মধ্যে। বিশাখা আর রূপম আমার দুই সন্তান। তারা দুজনেই আমাকে খুব ভালোবাসে। এই দুজনেই আছে যারা আমার জন্য চিন্তা করে। বিশাখা চিরকালই আমার নেওটা। রূপও মা ছাড়া কিছু বোঝে না, কিন্তু আমার বাড়ির লোকের তাতেও রাগ। কেন তারা মাকে ভালোবাসবে? ভালোবাসার জন্য বাবা, জেঠু, জেঠিমা সবাই তো আছে। মা কেন স্থান পাবে তাদের হৃদয়ে? আমি শুধু ভাবি, আমি না থাকলে এরা আমার সন্তানদের সাথে কি করবে? দুটো খেতে পড়তে দেবে তো? আমাকে ছাড়া তাদের পৃথিবীও না অন্ধকার হয়ে যায়। ওদের জন্যই আমাকে বাঁচতে হবে, অন্তত ওদের প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। মা কি তবে বুঝতে পারছিলেন যে তার শেষ সময় ঘনিয়ে আসছে? না হলে শেষের কথাগুলো লিখবেন কেন? কিন্তু হায়, মা থাকলেন না। ওদের দুজনকে একাই বড় হতে হলো। ভাবতেই বুকের ভিতরটা চিনচিন করে উঠল বিশাখার। ওদের ভাগ্য এত অসহায় কেন? আরও পড়তে চাইছিল বিশাখা, কিন্তু তখনই ওর ফোনটা সশব্দে বেজে উঠল। ও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল ঋষিত কল করছে। ও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে নিয়ে কলটা রিসিভ করলো। তারপর বলল, বলো। বলছিলাম যে বাইরে ডিনার করবে একসাথে। হ্যাঁ, করাই যায়। কোথায় আর কখন? ঋষিত একটা রেস্টুরেন্টের নাম বলল। সেটা কোন জায়গায় তাও বুঝিয়ে দিল। তারপর বলল 9টার সময় সেখানে চলে আসতে। বিশাখা রাজি হয়ে গেল। একটু টুকটাক কথা বলেও ফোনটা রেখে দিল। ডায়েরিটা আবার বালিশের তলায় রেখে দিল বিশাখা। ফোনে টাইম দেখলো 8টা বাজে। এখনও 1 ঘন্টা টাইম আছে হাতে, কিন্তু যেতেও বেশ খানিকটা সময় লাগবে। তাই এখনই তৈরি হতে হবে। ও উঠে তৈরি হতে শুরু করলো। রেস্টুরেন্টের টেবিলে বসে আছে বিশাখা আর ঋষিত। একটু আগেই ঋষিত বিশাখাকে একটা গিফট দিয়েছে, একজোড়া ঝুমকো। না, সোনার নয়, তেমন দামিও নয়, সাধারণ অক্সিডাইজের ঝুমকো। কিন্তু সেটা পেয়েও বিশাখার খুশি ছিল দেখার মতো। ঋষিত একটু অবাকও হয়েছে, এই সামান্য জিনিস পেয়ে কেউ এত খুশি হয়। বিশাখার মতামত নিয়ে ঋষিদা আজ ডিনারের জন্য অর্ডার করেছে 2 প্লেট ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। এর সাথে স্টার্টার, ডেজার্ট সবই আছে। ওরা দুজনেই খাদ্যরসিক, তাই খাবারগুলো টেবিলে সার্ভ হতে দুজনে খেতে শুরু করলো। ঋষিত খাওয়ার মাঝেই বলল, আর মাত্র কিছুদিন, তারপর আমাদের বিয়েটা হয়ে যাবে। বিশাখাও খেতে খেতেই ঘাড় নেড়ে বলল, খুব বেশি দিন বাকি নেই আর। ব্যাচেলার্স পার্টি করবে না? আমার কোনো ফ্রেন্ড নেই, জানোই তো। সরি। আরে ও, সরি বলার কিছু নেই। বিয়েতে কি পরবে, শাড়ি না লেহেঙ্গা? শাড়ি। বেনারসি ছাড়া বাঙালি বিয়ে হয় নাকি? তা অবশ্য ঠিক, কিন্তু এখন তো লেহেঙ্গা পরে বিয়ে করার ট্রেন্ড চলছে। ট্রেন্ড ফলো করা মানে কি? কেউ একটা কিছু করছে, আমি তাকে অনুকরণ করছি। আর বিশাখা দাশগুপ্ত কখনো কাউকে
অনুকরণ করে না। আচ্ছা, বেশ বেশ, শপিংয়ে যাচ্ছ কবে? আগামীকালই যাওয়ার ইচ্ছা আছে। তোমরা কবে যাবে? আমরাও তো কালকেই যাব। একসাথে যাবে? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। কথা চলতে থাকলো। ঋষিত মাঝে মাঝে হাবিজাবি জোকস বলে বিশাখাকে হাসাতে থাকলো। অনেকক্ষণ ধরে আড্ডা দিয়ে খাওয়া শেষ করলো ওরা। বিল পে করার সময় বিশাখার অনেক জোড়াজুড়ি সত্ত্বেও ওকে পে করতে দিল না ঋষিত। বিল মিটিয়ে রেস্টুরেন্টের বাইরে এলো ওরা। ঋষিত বলল, বাড়িতে ড্রপ করে দিই? লাগবে না, আমি একা যেতে পারবো। এত রাতে একা একা বাড়ি ফিরবে? কোনো দরকার নেই, আমি দিয়ে আসছি, চলো। কিন্তু তোমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। কিচ্ছু হবে না দেরি, আর যদি হয় তো হবে, তুমি চলো। কিন্তু চুপ, আর একটা কথাও শুনতে চাই না আমি। এরপর আর কিছু বলার উপায় থাকে না। এক প্রকার বাধ্য হয়ে বিশাখাকে ঋষিতের বাইকে উঠতে হলো। তবে এটা সত্যি, ঋষিত ভীষণ সাবধানে গাড়ি চালায়। ওর বাইকে করে গেলে অ্যাক্সিডেন্টের ভয় নেই। অমৃতমহলের সামনে বাইক দাঁড় করালো ঋষিত। বিশাখা বাইক থেকে নামলো। ঋষিত বলল, বাই, গুড নাইট। এরপর আবার শপিং করতে গিয়ে দেখা হবে। গুড নাইট, সাবধানে যেও। ঋষিত বাইক স্টার্ট করে বেরিয়ে যাওয়া পর্যন্ত বিশাখা দাঁড়িয়ে রইল। যখন ঋষিত একেবারে চোখের আড়াল হয়ে গেল, তখন ও বাড়ির ভিতরে ঢুকলো। এখন বাজে রাত 10:30। এখনো ওদের বাড়ির কারো খাওয়াই হয়নি। তবে রাত তো ভালোই হয়েছে। অবশ্য বিশাখাকে কেউ কিছু বলতেও পারবে না, কারণও বাড়িতে বলেই গিয়েছিল যে ঋষিতের সাথে যাচ্ছে। আর হবু বরের সাথে বেরোলে বাড়ির কেউ কি আপত্তি করবে? ঘরে এসে বিশাখা প্রথমেই বাথরুমে গেল স্নান করতে। যে পরিমাণ গরম পড়েছে, দিনে 3-4 বার স্নান করাটা কোনো ব্যাপার না। স্নান করে বেরিয়ে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিল বিশাখা। হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিল। রাত করে ভেজা চুলে থাকলে ঠান্ডা লাগতে পারে। নাইট ড্রেস পরে বিছানায় বসে বসে খানিকক্ষণ মোবাইল কাটলো বিশাখা। প্রথমে কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করার পর ইনস্টাগ্রাম ওপেন করে বেশ কয়েকটা রিলস দেখলো ও। দেখতে দেখতে হঠাৎই মনে পড়ল মায়ের ডায়েরিটা পড়তে হবে। ওটা এখনো কিছুটা পড়া বাকি, আর এই বাকিটুকুতেই সব রহস্য নিহিত রয়েছে, তা ভালোই বুঝতে পারছে বিশাখা। যেমন ভাবা তেমন কাজ। তাড়াতাড়ি মোবাইলের নেট অফ করে পাশে রেখে দিল বিশাখা। তারপর বালিশের তলা থেকে বের করলো ডায়েরিটা। একবার ডায়েরির উপর হাত বোলালো ও। বিড়বিড় করে বলল, আমি জানি তোমার মধ্যে আমার মায়ের মৃত্যুর রহস্য লুকিয়ে রয়েছে, যা আজ আমার সামনে উন্মোচিত হবে। এরপর ডায়েরি খুলল ও। আর মাত্র 7 থেকে 8 পৃষ্ঠা পড়া বাকি। তারপরও আরও পৃষ্ঠা আছে, কিন্তু সেখানে লেখা নেই। বিশাল ডায়েরিটা সম্পূর্ণ শেষ করতে পারেননি মা। কিছু পাতা অসম্পূর্ণই রয়ে গিয়েছিল, তার নিজের জীবনের মতোই। বিশাখা পড়তে শুরু করলো। এই পাতাগুলোর লেখা বড়ই বিষাদময়। মনের গভীরের আর্তনাদ যেন বেরিয়ে এসেছে লেখাগুলোতে। পড়তে পড়তে বিশাখার বুক কাঁপছিল। না জানি পরিশেষে কি দেখতে হয়। ও বারংবার প্রার্থনা করছিল যেন ভয়ঙ্কর কিছু পড়তে না হয় ওকে, যেন আবারও বিধ্বস্ত হতে না হয় ওকে। অতঃপর সেই বহু কাঙ্ক্ষিত পৃষ্ঠা এলো। শেষের দিক থেকে 3 নম্বর পৃষ্ঠা। এখান থেকেই লেখার হয়েছে এক সুদীর্ঘ রচনা। বৈশাখী দাশগুপ্তের জীবনের শেষ লেখা। আজ তার মেয়ের হাতে, মেয়ের চোখের সামনে। কাঁপা কাঁপা বুক নিয়ে বিশাখা পড়তে শুরু করলো। বিশাখা, আমার প্রিয় মামাই, কেমন আছো? এই লেখা তুমি পড়ছো মানে আজ তোমার কাছে আমি নেই। কেন নেই তা তুমি সামনেই জানতে পারবে। তবে তার আগে বলি, কেন এই লেখাটা তোমায় উদ্দেশ্য করে লিখলাম, কেন আর কাউকে উদ্দেশ্য করে নয়। আমি জানতাম তুমি আর রূপ দুজনেই আমায় ভালোবাসলেও তুমি আমায় নিয়ে ভীষণ রকমের পসেসিভ। আমার জন্য বাড়িতে কত ঝামেলা যে তুমি করেছো। আমি না থাকলে আমায় পাগলের মতো খুঁজবে একমাত্র তুমি, এ কথা আমি ভালোই জানি। আর তাছাড়াও এক নারী হৃদয়ের কথা শুধু এক নারীই ভালো বোঝে। তাই ভাবলাম আমার নারী ছেড়া তো এক নারীকেই উদ্দেশ্য করে লিখি এই লেখাটা। মামাই, তুমি হয়তো জানো যে তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক মসৃণ ছিল না কোনো কালেই। তোমরা আমাদের মধ্যে ঠান্ডা সম্পর্ক আর ঝামেলা দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলে।
অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমরা দুজনও। এইভাবেই মানিয়ে নিয়েছিলাম নিজেদের জীবনে। তোমার বাবার কাছে পৃথিবীর সব থেকে গিয়েও ব্যাকডেটেড মানুষটা ছিলাম আমি, যে কিছুই পারে না, যার মূল্য এই পৃথিবীতে একটা অচল মুদ্রার সমান। তোমার জেঠু জেঠিমার কাছেও আমার মূল্য একই ছিল। একটা সম্পর্কে অপমানিত হয়েও থাকা যায় মামাই, কিন্তু বিশ্বাসঘাত হওয়ার পরও থাকা যায় কি? তোমার বাবার একজন প্রাক্তন ছিল আমাদের বিয়ের আগে। সে তোমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তোমার বাবা সারাটা জীবন তাকেই ভালোবেসে গিয়েছেন। অথচ আমি সারা জীবন তার পাশে থেকেও তার মন পেলাম না। এটাও মেনে নিয়েছিলাম আমি, কিন্তু সম্প্রতি বিষয়টা আরো গুরুতর হয়ে উঠল। তোমার বাবার প্রাক্তন প্রেমিকা তার স্বামীর মৃত্যু হওয়ার পর 3 সন্তান সহ তোমার বাবার সাথে পুনরায় সম্পর্ক রাখতে চায়। না, সে তোমার বাবাকে বিয়ে করতে চায় না। সে শুধুই চায় যে উনি তার সাথে সম্পর্ক রাখুক, আর আমি বাড়িতে যেমন আছি তেমন থাকি। এতে বাইরের সমাজের কাছে তাদের চরিত্রও ঠিক থাকবে, আবার নিজেদের ইচ্ছাও পূরণ হবে। তোমাকে কথাগুলো বলতে আমার অতিশয় ঘৃণা হচ্ছে মামাই। একজন সন্তানকে তার বাবার সম্পর্কে কখনোই এসব বলা উচিত না, কিন্তু আমি নিরুপায়। সত্যটা সামনে যে আমায় আনতেই হবে। আমার পক্ষে এভাবে বাঁচা আর সম্ভব না মামাই। আমি আত্মহত্যার পথই বেছে নিলাম। পারলে আমায় ক্ষমা করো। তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় তোমাদের পাশে থাকতে পারলাম না আমি। রূপকে দেখে রেখো, ও এখন তোমার দায়িত্ব। আর হ্যাঁ, এই লেখা পড়ার পর এমন কিছু করো না যাতে তোমার বাবার কোনো সমস্যা হয়। হ্যাঁ, তিনি হয়তো আমাকে কোনোদিনই তার হৃদয় স্থান দেননি, কিন্তু আমার হৃদিকুঞ্জ বনে 3টি পুষ্প ছিল, তোমার বাবা, তুমি আর রূপ। আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তাকেই ভালোবেসেছি। আমার মৃত্যুর জন্য একমাত্র আমিই দায়ী, আর কেউ দায়ী নয়। আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করছি। ভালো থেকো। পৃথিবীর সকল সুখ তোমার হোক। জীবনে অনেক দূর যাও। সম্পূর্ণ লেখাটা পড়ে যেন দম আটকে আসলো বিশাখার। বাবার প্রতি ঘৃণা বেড়ে গেল কয়েক হাজার গুণ। বুকের ভিতর থেকে দলা পাকিয়ে উঠে আসতে চাইল কান্না। হৃদয়ে যেন কেউ বারবার ছুরি দিয়ে আঘাত করছে। চিৎকার করে কেঁদে উঠল বিশাখা। এভাবে শেষ কেঁদেছিল যেদিন মায়ের মৃত্যু হয়েছিল। কেন ওর সাথেই এমন হলো? কেন ওর বাবাই এমন? কেন? এই কেনর কোনো জবাব নেই, কোনো জবাব হয় না। অদ্ভুত মায়ের ভালোবাসা। একই সময় একটা মানুষকে তীব্রভাবে ভালোবেসেছেন, আবার চূড়ান্তভাবে ঘৃণাও করেছেন। কি ধাতু দিয়ে সৃষ্টি করা হয়েছিল মাকে! লোহাও মনে হয় এতটা শক্ত নয়। যেতে যেতে বলে গেলেন যেন বিশাখর বাবার বিরুদ্ধে কোনো স্টেপ না নেয়। চিঠির মধ্যে উল্লেখ করলেন তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। আত্মত্যাগের একটা সীমা থাকে, মা তো সীমা পার করে ফেলেছেন। কাকে বলবে এসবও? রূপকে? হ্যাঁ, রূপ এখন যথেষ্ট বড় হয়েছে, ওর সব জানা দরকার। কিন্তু জানলেও বড় কোনো ঝামেলাও করতে পারে। তবুও ওর সব জানা উচিত। আর তার আগে ওকে বোঝাতে হবে এসব একান্তই গোপনীয় রাখতে হবে। মার শেষ ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। আর এমনিতেও এই পোড়া দেশে মৃত্যুর 4 বছর পর নতুন করে কোনো কেস ফাইল হবে না। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ল বিশাখা। ওর বুকের ওপর খোলা রইল ডায়েরিটা, মারাত্মক সব সত্যি সঙ্গ নিয়ে। বিয়ে একটা সামাজিক বন্ধন। বলা হয়ে থাকে বিবাহের মাধ্যমে মানুষ 7 জন্মের জন্য একসাথে বাঁধা পড়ে যায়। যদিও বর্তমান সময় বহু বিয়েই দেখা যায় ভেঙে যেতে, তবে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক জড়ানোর দিনটা প্রতিটা মানুষের জীবনে একটা বিশেষ দিন। প্রত্যেকেই তার জীবনে এই দিনটি আসার অপেক্ষায় থাকে। আজ বিশাখা ও ঋষিতের বিয়ে। বিশাখার ইচ্ছে মেনে নিয়ে একেবারেই ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র 2 পরিবারের উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন হবে। বাইরের কাউকে নিমন্ত্রণ করা হয়নি। তবে ঋষিদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান বড় করেই হবে। বিশাখাদের বাড়ির উঠোনে ছোট করে মণ্ডপ করা হয়েছে। একেবারেই সাদামাটা আয়োজন। এটাই বিশাখার দাবি ছিল। অতিরিক্ত খরচ করে বিয়ে করার কোনো ইচ্ছা নেই ওর। তবে বাড়ির বাকিদের চোখে বিয়েটা একটু অদ্ভুত লাগছে, কারণ সবাই বিয়ে বলতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানকেই বোঝে। সেই হিসেবে বিশাখার বিয়ে
ব্যতিক্রম একটি নিদর্শন। সকালবেলা গায়ে হলুদের আচার পালন করা হবে, এর জন্য বেশ ব্যস্ততা আছে সকলের মধ্যে। ঋষিদের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে আসলেই আচার শুরু করা হবে। বিশাখার বিয়ে উপলক্ষে ওর মাসিও এসেছেন লন্ডন থেকে। মায়ের অভাব মাসির সংস্পর্শে দূর হচ্ছে ওর। কাঁচা হলুদ রঙের শাড়ি এবং সামান্য কয়েকটা গয়নায় বিশাখাকে সাজানো হয়েছে। মুখের প্রসাধনের কোনো ছোঁয়া নেই, তবুও বেশ সুন্দর লাগছে ওকে। অবশ্য বিয়ের দিন প্রতিটা মেয়েকেই সুন্দর লাগে। রূপ সকাল থেকেই বিশাখার ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছিল। এখন দেখলো বিশাখার ঘরে বিশাখা ছাড়া আর কেউ নেই। ও তখন ঘরে এসে ঢুকলো। বিশাখা ওকে দেখে মৃদু হাসল, বলল, আয় বস। রূপ বিশাখার পাশে গিয়ে বসলো। একটুক্ষণ চুপ থেকে বলল, সুন্দর লাগছে তোকে। বিশাখা হেসে বলল, তাই নাকি? একটা কথা বলি। হ্যাঁ বল। তুই আবার দূরে চলে যাবি দিদি ভাই? আবার আমি একা হয়ে যাবো এই বাড়িতে। জানিসই তো এখানে আমার আপন কেউ নেই, কেউই নেই। বিশাখা অবাক হয়ে তাকালো রূপের দিকে। ওর মুখে বিষাদ স্পষ্ট লক্ষ্য করতে পারল বিশাখা। রূপকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেল না ও। শুধু রূপের মাথায় নিচের ডান হাতটা রাখল। রূপ বলল, দিদি ভাই একটু কাঁদতে দিবি রে? ছেলেদের নাকি কাঁদতে নেই। আচ্ছা ছেলেদের কি কষ্ট হয় না বল? বিশাখা কিছু বলতে পারল না। ভাইকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। রূপ ডুকরে কেঁদে উঠল। বিশাখাও বাধা দিল না। কাঁদুক, হালকা হোক। যে ঝড় এত বছর ওর উপর দিয়ে গেছে তা তো রূপের উপর দিয়েও গেছে। ওর থেকে 5 বছরের ছোট রূপ, তবুও নিজেকে সামলেছে, শক্ত থেকেছে। আজ একটু কেঁদে নিক। ঋষিদের বাড়িতেও সকাল থেকেই তোড়জোড় লেগে আছে। যদিও ওদের ইচ্ছা ছিল অনেক আত্মীয় স্বজন ডাকার, তবে বিশাখার আপত্তিতে বিয়েতে প্রায় কাউকেই ডাকা হয়নি। সবাইকে বৌভাতের নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে। ঋষিদকে হলুদ মাখিয়ে ওর ছোঁয়া হলুদ এবং বাকি তত্ত্ব যাবে বিশাখার বাড়িতে। তাই সকাল সকাল জল সইয়ে এনে ঋষিদকে বসিয়ে দেওয়া হয়েছে হলুদ মাখানোর জন্য। একে একে সবাই হলুদ মাখালো ঋষিদকে। হর্ষিত আর দীপ্তিশা প্রায় ভূত বানিয়ে দিল ওকে। হর্ষিতের মেয়ে হর্ষালিও তার কাকাইকে হলুদ মাখিয়েছে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে। ভূত সাজা ঋষিতের বেশ কয়েকটা ছবি তুলল দীপ্তিশা। তারপর হাসতে হাসতে বলল, বুঝলে দেবর সাহেব, তোমার বউ আসলে এই ছবিগুলো তাকে দেখাবো। তারপর আমরা বাড়ির 2 বৌমা মিলে হাসাহাসি করব। হর্ষিত ঋষিতের দিকে তাকিয়ে কপাল চাপড়ে বলল, বুঝলি ভাই, আমার কপাল তো 3 বছর আগেই পড়েছিল, এবার তোর কপালটাও পড়ল। ছেলে হয়ে জন্মে খালি অত্যাচারই পেলাম। ওর বলার ধরনে বাকিরা সবাই হেসে ফেলল। দীপ্তিশা কপট রাগ দেখিয়ে বলল, কি, আমার সাথে বিয়ে হয়ে তোমার কপাল পুড়েছে? যাও, কথা বলবো না তোমার সাথে। এরপর আর বেশি কথা না বলে ঋষিতকে স্নান করতে পাঠিয়ে দেওয়া হলো। ঋষিতের খুড়তুতো ভাই অনির্বাণ আর আরও 2-3 জন মিলে বিশাখাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তত্ত্ব নিয়ে। সন্ধ্যা নেমেছে। বিশাখাদের বাড়িতে সুন্দর আলো জ্বলে উঠেছে। বিশাখার আপত্তি থাকা সত্ত্বেও সুন্দর আলো সজ্জায় বাড়িটাকে সাজানো হয়েছে। না হলে বিয়ে বাড়িতে একেবারেই ম্যারম্যারে লাগে। লাল বেনারসি পরিয়ে সোনার গয়না আর হালকা মেকআপে বিশাখাকে সাজানো হয়েছে। বিয়ের সাজে ওর সৌন্দর্য যেন ফেটে পড়ছে। ওর দিকে তাকে ওর মাসির মনে পড়ে গেল বৈশাখী দেবী, অর্থাৎ বিশাখার মায়ের কথা। তার বিয়ের দিনেও তাকে এমন অপরূপ লাগছিল যে কেউই চোখ ফেরাতে পারছিল না সেদিন তার দিক থেকে। বিশাখার মাসি মনে মনে প্রার্থনা করলেন বিশাখার কপাল যেন তার মায়ের মতো না হয়, সে যেন রাত সুখ পায় তার বৈবাহিক জীবনে। এই একই প্রার্থনা অবশ্য বিশাখার মাও তার শেষ দিন পর্যন্ত করে গিয়েছিলেন। মাসি বিশাখার দিকে তাকিয়ে বললেন, মামাই, স্বর্গের অপ্সরা বুঝি আজ আমাদের মাঝে নেমে এসেছে। কি দারুণ লাগছে রে তোকে। উফ মামনি, তুমিও না, বাড়িয়ে বলার স্বভাব খালি। মোটেই আমাকে অত সুন্দর লাগছে না। মাসি প্রত্যুত্তরে হাসেন শুধু। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, শোন, আজকের পর থেকে ঋষিদের পরিবারই তোর পরিবার, মানিয়ে গুছিয়ে নিস সেখানে। তারা যদি আমায় আপন করে নেয়, আমিও তাদেরকে আপন করে নেব মামনি। এই কদিনে ঋষিদের সাথে মিশে যা বুঝেছি, ও ভীষণ কেয়ারিং এবং হেল্পফুল।
আমার ধারণা ওদের পরিবারও সেরকমই হবে। তাই যেন হয়। আর কখনো কোনো সমস্যা হলে আমায় ফোন করিস। সাবধানে থাকিস মা। আমার তুমি আর রূপ ছাড়া কি আছে বলো? তোমরাই তো আমার পৃথিবী। তোমায় রোজ ফোন করব, চিন্তা করো না। মাসি আবারও হাসেন। বাইরে থেকে খবর আসে বর এসে গিয়েছে। বিশাখাকে নিয়ে গিয়ে মণ্ডপে বসান মাসি। তারপর বর বরণের জায়গায় যান। ঋষি তো বিশাখার বিয়ের লগ্ন তাড়াতাড়ি ছিল, তাই অল্প সংখ্যক ছবি তুলেই ছাদনাতলায় চলে আসতে হলো ওদের। বৈদিক নিয়মে বিয়ে শুরু হলো ওদের। পুরোহিত মশাইয়ের সাথে সাথে বৈদিক মন্ত্রাচ্চরণের মাধ্যমে জন্ম জন্মান্তরের বন্ধনে আবদ্ধ হলো ওরা। বিয়ের আচার শেষে সবাই নবদম্পতির জন্য খাওয়ার ব্যবস্থা করতে চলে গেল। বরযাত্রী খেয়ে দিয়ে আগেই চলে গিয়েছে। কনের বাড়ির লোকেরা আর বড় বউয়ের খাওয়া বাকি শুধু। সবাই সামনে থেকে সরে গেলে ঋষিত বিশাখার উদ্দেশ্যে বলল, নতুন পথ চলায় স্বাগত তোমায় বিশাখা। আজ থেকে জীবনের প্রতিটা পথ চলায় তুমি আমার পাশে থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমার হৃদি কুঞ্জ বনে প্রথম পুষ্প প্রস্ফুটিত হলো আজ তোমার রূপে। বিশাখা কিছু বলল না, হাসলো শুধু। একটা মানুষ এত ভালোবাসে ওকে। সত্যি একজন সর্বার্থে সুপুরুষকে ওর স্বামী হিসেবে পেয়েছে আজ। 4 বছর পর বিশাখাদের ঘরের মেঝে বসে খেলছিল হর্ষালী আর বিদিত। ভাইকে খেলনা এগিয়ে দিচ্ছে হর্ষালী। আর এখন 5.5 বছর বয়স। সে এখন স্কুলে যায়, প্রি প্রাইমারিতে পড়ে। আর বিদিতের বয়স মাত্র 2 বছর। সে হলো বিশাখা আর ঋষিতের ছেলে। ওদের খেলার মাঝেই ঘরে ঢুকলো রূপ। হ্যাঁ, রূপ এখন এই বাড়িতেই থাকে। কারণ কারণ অমৃত মহলে ওকে থাকতে দেয়নি বিশাখা। ভাইকে আবার একা করে দিতে চায়নি ও। নিজের বিয়ের 5 মাসের মধ্যেই রূপকে এই বাড়িতে নিয়ে এসেছিল ও। বিপুলবাবুর বর্তমান ঠিকানা হলো জেল। হ্যাঁ, আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অপরাধে 3.5 বছরের জেল হয়েছে তার। বিয়ের 1 বছরের মাথায় ঋষিতকে হঠাৎই সব বলেছিল বিশাখা। দেখিয়েছিল মায়ের ডায়েরিটাও। ঋষিতে ওকে বলে কেস করার কথা, না হলে বৈশাখী দেবীর কোনোদিনই সুবিচার পাওয়া হতো না যে। রূপ ঘরে ঢুকেই বিদিতকে কোলে তুলে নিল। এক হাত দিয়ে বিদিতকে কোলে নিয়ে আরেক হাতে হর্ষালীর হাত ধরল ও। তারপর দুজনকে নিয়ে চল ড্রয়িং রুমের দিকে। বাড়ির সবাই সেখানেই আছে যে। আজকের দিনটা আসলে একটা বিশেষ দিন, কারণ আজ ঋষি তার বিশাখার 4র্থ বিবাহবার্ষিকী। ড্রয়িং রুমে এসে রূপ দেখল সবাই বসে আড্ডা দিচ্ছে। রূপ ও 2 খুদের সদস্যকে নিয়ে বসে আড্ডায় মেতে উঠল। দীপ্তিশা আর বিশাখা মিলে সবাইকে জ্বালিয়ে যাচ্ছে। ওদের দুজনের জুটিটা দারুণ হয়েছে। প্রথম থেকেই ওদের দারুণ ভাব। বসুধা দেবীও বিশাখাকে একদম নিজের মেয়ের মতোই দেখেন। এখন তার 2 মেয়ে, দীপ্তিশা আর বিশাখা। ঋষি তার হর্ষিত্ব মাঝে মাঝে বলে, নিজের বাড়িতেই পর হয়ে গেলাম আমরা। সারাটা দিন আনন্দ উৎসবের মধ্যে দিয়েই কেটে গেল। রাত্রিবেলা আজ বিদিত ঘুমাবে তার ঠাম্মির ঘরে। নিজেদের ঘরে ঋষি তার বিশাখা একা। বিশাখা অনেকক্ষণ আগেই ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। ঘুমানোর আগে একটু নাইট ক্রিম মাখছিল মুখে। তখনই ঋষিত ঘরে আসলো। বিশাখার পাশে দাঁড়িয়ে ঋষিত বলল, চোখ বন্ধ করো তো একটু। কেন? করোই না। বিশাখা চোখ বন্ধ করলো। ঋষিত ওর গলায় পরিয়ে দিল একটা স্বর্ণের চেন। তাতে একটা হার্ট শেপের লকেট ঝোলানো, যে হার্টের মাঝখানে রয়েছে একটা গোলাপ। ঋষিত বলার পর বিশাখা চোখ খুলল। চেনটা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল। লকেটটা বেশ খানিকক্ষণ ধরে দেখল। তারপর বলল, এই হার্টের মধ্যে একটা গোলাপ কেন? ওই হার্টটা হলো আমার হৃদয়, আর গোলাপটা হলে তুমি। বিশাখা অবাক চোখে তাকিয়ে রইল ঋষিতের দিকে। সত্যি, পৃথিবীর বেস্ট পুরুষ ওর স্বামী। ওর মায়ের ইচ্ছা বাস্তবেই পূর্ণ হয়েছে। পৃথিবীর সকল সুখ আজ ওর হয়েছে। আনন্দে ঋষিতকে জড়িয়ে ধরল বিশাখা। ঋষিত শক্ত করে জড়িয়ে ধরল ওকে। 2টি ভিন্ন মেরুর মানুষ একে অপরের ভালোবাসায় সিক্ত হলো। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।